এটা স্পেসিফিক কোনো এসআরওর মাধ্যমে অব্যাহত হচ্ছে না, সেক্ষেত্রেও তো বৃদ্ধিকারী সমন্বয়ের আন্ডারে আসবে, তাই না? হ্যাঁ, আপনি বললাম তো যখন আপনি হ্যাঁ, যখন আসবে না তখন আপনি বৃদ্ধিকারী সমন্বয় করে দেখাবেন। হ্যাঁ, মানে প্রদেয় ট্যাক্স লায়াবিলিটি দ্যাট আই হ্যাভ ক্যালকুলেটেড, অ্যান্ড ইফ এক দ্য কথায় লাইবিলিটি যেটা ডেফার্ড সরকার ট্যাক্স, সরকার যেটা গভর্নমেন্ট যেটা লাইবিলিটি থাকবে সেটা আপনি বৃদ্ধিকারী সমন্বয়। হ্যাঁ মানে আমার ডেফার্ড ট্যাক্সও যদি থাকে সেটাও তো বৃদ্ধিকারী সমন্বয়ের মাধ্যমে অ্যাটেন্ড বৃদ্ধিকারী হবে, তাই না? সমন্বয়। হ্যাঁ, 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 বৃদ্ধিকারী সমন্বয়। হ্যাঁ। আচ্ছা, আমরা শুরু করতে পারি। হ্যাঁ, এই তৈরি ভাই, এটা একটু ইয়ে করেন, ওপেন করেন। এতে আমি আমরা ওপেন। আজকে আমাদের মনে হয় কি যেন একটা সমস্যা হচ্ছে টেকনিক্যাল, যেটা আপনাকে আমি ভাইয়া কোড একটু করতে 5 মিনিট পারতেছি না। সময় কি লেট করা যায়, যদি সবার সাথে প্রবলেম শেয়ার করতে থাকে আর আলোচনা করতে থাকেন? মেইন হোস্ট। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই। মানে আমি আসলে নামাজটা পড়ার সময় পাইনি, আমি নামাজটা পড়ে আবার এসে জয়েন করবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, তারপরে হ্যাঁ, বলেন, কারো প্রবলেম থাকলে বলেন, দু একটা প্রবলেম বলেন। ওপেন হচ্ছে না এটা। আমি শেয়ারই তো আসতেছে না, অপশন শেয়ার পাইছে। ওকে, শেয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটু কোশ্চেন ছিল। ভাইয়া দেখা যায় এখন? হ্যাঁ, দেখা যাচ্ছে। তবে ভাই হ্যাঁ, 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 পিকচারটা দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, হ্যাঁ এখন আসছে, এখন আসছে। হ্যাঁ, বলেন, কি প্রশ্ন বলেন ভাইয়া, প্রশ্নটা বলেন। আর একটু কি জুম করা যাবে তো ভাই? আমার পিকচারটা সার্ভারে হচ্ছে না, আমাকে পুরো একটা ভুল ডিসপ্লে দেখা সিস্টেম যাচ্ছে। ফিরে দিছে। হ্যাঁ, দেওয়ার পরে তো আমি আপনার এখানে ওইটা কথা রিবেট বোঝা যাচ্ছে না, করেছিলাম। আপনার কথা বোঝা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা আমি আবার বলি ভাই, আমার সার্ভারে এখানে আমাকে একটা 6.3 দিছিল। হ্যাঁ, এটা আমার হুম, নামে না দিয়ে অন্য একজনের নামে দিয়েছে। তো ওইটা হুম। উনি কারেকশন করে আরেকটা দিচ্ছে এবং সাথে ক্রেডিট নোটটা দিচ্ছে। তো আমি ক্রেডিট যখন নোট, রিবেট তুলছি, ক্রেডিট নোট করে দিছে, ক্রেডিট নোট করে দিছে। হ্যাঁ হ্যাঁ ক্রেডিট নোট করে দিচ্ছে। হ্যাঁ। এখন আমি ক্রেডিট কার্ড ইউজ করে তো রিবেটটা অ্যাডজাস্ট করতে পারবো, নাকি আমাকে আবার ডেবিট কার্ড ইউজ করতে হবে? আপনি রিবেটটা কিভাবে নিছেন? রিবেটটা এখন ওনার ভুল, যে 6.3 দিচ্ছে ওইটাতেই 9.1 নিয়ে নিচ্ছে। না, ওটা তো আপনি তখন সিক্সন, মানে কি ভুল করছিল, কি ভুল করছিল সেটা বলেন। গেম ভুল করছিল, আমার নামে হয় না, অন্য কোম্পানির নাম দিচ্ছে। আপনার নামে দেওয়াই না, আপনি রিবেটটা কেমনে নিলেন? ওটা যখন ধরা পড়ছে তখন ইউনিভার্সিটি এটা আমার নামে ছিল না। আপনি তো এটা এই জন্য তো আপনি তো খেয়াল করেন না, এই যে ছোটখাটো জিনিসগুলো তো খেয়াল করতে হবে। আপনি যখন রিবেট হ্যাঁ নিবেন, হ্যাঁ আমি বলি, এটা কিন্তু সবাই কনসাস, হ্যাঁ, এটা কিন্তু থাকতে হবে। আপনি যখন রিবেট নিবেন, আপনার চালানটা অবশ্যই শেয়ার হতে হবে যে আপনার নামে এবং আপনার বিন এবং অ্যাড্রেসটা, আবার পার্টির নেম, অ্যাড্রেস, বিন নাম্বারটা ঠিক আছে কিনা, এইটা দেখে আপনাকে রিবেটটা নিতে হবে। আপনি চালান পাইলেন আর রিবেট নিয়ে নিলেন, এটা কোনো কাজের মধ্যে কিন্তু হলো না, বুঝছেন? এটা কিন্তু মারাত্মক ভুল। আপনি একটা রিবেট নিবেন, রিবেট নেওয়ার ক্ষেত্রে আপনি একটা যখন চেক দেওয়া হয়, চেকটা যদি আপনার যদি সবকিছু ঠিক না থাকে, তাহলে এটা বাউন্স হয় না। জি জি। তো সেটাই তো আপনার তো বাউন্স, এটা তো আপনি তো নিতে পারেন না। আপনি নিছেন, আপনি এটা এখন বৃদ্ধিকারী সমন্বয় করে দিয়ে আবার যখন যে চালানটা পাবেন, এই চালানটা রিবেট নিয়ে নেন। হ্যাঁ আমি ওইটাই বলছি, তাতে আমাকে আবার পরে কারেকশন করে একটা হ্যাঁ, দিচ্ছে, ক্রেডিট করে দিচ্ছে, আর পরে আবার শুধু একটা 6.3 দিচ্ছে। বা আপনি এটা আমি ডেবিট এখন নোট করে নিতে পারেন, ডেবিট নোটটা করে নিতে পারেন। নেমের জন্য ডেবিট নোটটা করা আসলে ঠিক নয়। তারপর আপনি নিতে পারেন, ডেবিট নোটটা নিতে পারেন, ডেবিট নোট কইরা আমি ক্রেডিট আপনি ক্রেডিটটা ইউজ বি- করে ইনক্রিজের অ্যাডজাস্টমেন্টটা করতে পারবো কিনা? হ্যাঁ, হ্যাঁ, আপনি করার পরে আপনি যে চালানটা পাবেন সেটা আবার রিবেট নিয়ে নেন। আমি আমি ভাই আরেকবার একটু সরি ক্লিয়ার হয়নি। আমি ক্রেডিট কার্ডটা আবার ই করে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমি আবার এটা রিডিট নিয়ে নিবো, তাই তো? হ্যাঁ, নিতে পারবেন, এটাও নিতে পারবেন, সমস্যা নেই। আপনি ওটা ইনক্রিজিং কইরা ক্রেডিট নোট দিবেন আপনাকে, ক্রেডিট নোটটা দিলে হ্যাঁ ওটা হ্যাঁ আপনি ইনক্রিজিং ইনক্রিজিং কইরা আপনি আরেকবার রিবেট রিবেট নিয়ে নেন ওইটাতে, এটাও হবে। ঠিক আছে। এটা তো, এটা একটু বড় করে দেন একটু।
রেকর্ডিং হচ্ছে? রেকর্ডিং তো আহ, দেখাচ্ছে হচ্ছে। ভাই এই যে আচ্ছা ঠিক। যারা ভিডিও চালু করে রাখছে ভাই, একটু ভিডিও গুলো বন্ধ করে দেন না, সুমন আহমেদ ভাই। আহ, এখন এই যে আমাদের যে বলছিলাম একবার যে আমাদের ভ্যাট আইনের মানে 50%ই আপনার জানার যেটা হলো সেটা হলো উপকরণ কর রেয়াত। হ্যাঁ, যারা উপকরণ কর রেয়াতটা একদম টোটালি জানে, খুব ভালোভাবে জানে, তারা 50% এটা ভ্যাট জানে, 50% ভ্যাট জানা হয়ে যায়, যেটা আমার মতামত। হ্যাঁ, কারণ আপনি যদি কোনো ফ্যাক্টরিতে বা কোনো লিমিটেড কোম্পানিতে যখন জব করবেন, বিশেষ করে ফ্যাক্টরিতে যারা জব করে তাদের ক্ষেত্রে এই ধারা 46টা মানে একদম ঠোঁটের উপরে থাকতে হয়। কারণ আপনার ফ্যাক্টরিতে যখন আপনি বলবেন, ফ্যাক্টরিতে যখন আপনি রিবেট নেবেন, ফ্যাক্টরিতে যখন চালান যাবে, চালানগুলো কালেক্ট করা, হ্যাঁ, চালানগুলো কোনটা আপনার রিবেট নিতে হবে, কোনটা রিবেট নেওয়া যাবে না, কোনটা মানে আপনার 6 মেয়াদ পার হয়ে গেছে, বা কোনটা আপনার পেমেন্ট মানে এই আপনার ব্যাংকিং এ হয়েছে কিনা, হ্যাঁ, আপনাকে কিন্তু এই ডিটেলস এই জিনিসগুলো জানতে হবে। তা আপনি যদি না জানেন তাহলে তো আপনি ফ্যাক্টরিতে আপনার তো মানে জব করার মতো থাকবে না। ঠিক আছে, যখন আপনি কোনো বস হিসাবে জব করবেন কোনো ফ্যাক্টরিতে, তখন কিন্তু আপনাকে এটা কাজ আপনাকে শিখতেই হবে। তো আমরা যখন আমরা উপকরণ কর রেয়াত সম্পর্কে জানবো, তার সাথে এটার সাথে থাকে আরেকটা হলো ভিডিএস। ভিডিএস ইস্যুটা, তারপরেও ভিডিএসটা আপনাকে ধরেন যে ফ্যাক্টরি থাকলে তারপরও একটু হয়, যারা হেড অফিসে থাকে তারা ভিডিএস এর ইস্যুগুলো বিশেষ করে তারাই বিশেষ করে দেখে। হ্যাঁ, আর রিবেটের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার রিলেটেড থাকতে হবে আপনার সাথে অ্যাকাউন্টস এবং স্টোরের সাথে আপনার সম্পর্কটা সবসময় ভালো রাখতে হবে। আপনার যখনই কোনো চালান আসবে তখন কিন্তু স্টোরে, সব চালান কিন্তু স্টোরে আসে। হ্যাঁ, আর কমপ্লায়েন্স প্রতিষ্ঠান গুলো কিন্তু কোনো সমস্যা হয় না, চালান কিন্তু আপনাকে অবশ্যই তারাই কালেক্ট করে তাই আপনাকে পাঠিয়ে দিবে। আর কমপ্লেন যারা মানে না, যেগুলা কোম্পানি আছে, তারা কিন্তু বিপদে পড়ে। হ্যাঁ, চালান আসলে ওরা গুরুত্ব দেয় না, হ্যাঁ, ভ্যাট চালান কি, এটা কি, এটা সমস্যা নাই, এটা ফেলে দেই এই করে। মানে এই যে জিনিসগুলো আছে, অনেক কোম্পানি আছে এরকম যে ভ্যাট চালানো গুরুত্ব দেয় না। তো এখন পর্যন্ত ধরেন যে এত সচেতন করার জন্য যে ভ্যাটের যে আজকে বাংলাদেশে অনেক সচেতনতা শুরু হয়েছে ভ্যাট সম্পর্কে। আগে ওই 1991 সালে আইনটা অনেকে মানে আমি যখন মানে পড়াশোনা শুরু করছি তখন দেখছি যে ভ্যাট সম্পর্কে এত মানে অভিজ্ঞ পার্সনই ছিল না। ঠিক আছে, তো ভ্যাট সম্পর্কে ধারণাটা দেখেন যে এত সবাই জানতো না। এখন কিন্তু অনেকেই জানে ভ্যাট সম্পর্কে, অনেকেই সচেতন। হ্যাঁ, তো সচেতন হওয়াতে এখন দেখেন যে আহ সব জায়গায় কমপ্লায়েন্স মানে, হ্যাঁ, ফ্যাক্টরিতে দেখেন যে এই যে আমদানিকারক যারা আছে, কিছু কিছু আমদানিকারক আছে, তারা তো ভ্যাট মানতোই না, আগে ভ্যাট নিয়ে কিছুই মানতো না। ঠিক আছে, এখন কিন্তু আমদানিকারকরা সচেতন হয়ে গেছে, তারাও কিন্তু এখন ভ্যাটের খাতা maintain করতেছে, চালান দিচ্ছে। হ্যাঁ, কারণ কি, এখানে ম্যানুফ্যাকচারিং বেশি সচেতন। তো ম্যানুফ্যাকচারিং যখন প্রোডাক্ট কিনতে যাচ্ছে, কোনো উপকরণ কিনতে যাচ্ছে, কোনো আমদানিকারকের কাছ থেকে কিনতে যাচ্ছে, তারা বলতেছে আপনি চালান দেন, ভ্যাট চালান দেন। সে না জানলে তখন মাল বিক্রি করার জন্য কি করতেছে, সে আরেকজন কনসালটেন্টের কাছে হোক বা কাউকে একটা পরামর্শ নিয়ে হোক, যেভাবে হোক সে তখন খাতা মেনটেন এবং ওই রিটার্ন এবং সবকিছুই কিন্তু মেনটেন করতেছে। এই জন্য আমরা সচেতন, অনেকেই সচেতন, এখন ভ্যাট সম্পর্কে অনেকেই সচেতন হচ্ছে। এটা হতে কোনো বুদ্ধি নাকি আছে? আপনি যদি ভ্যাট যদি প্রপার যদি আপনি কোম্পানির জন্য যদি না দিতে পারেন, তাহলে কোম্পানির অনেক ক্ষতি হয়ে যাবে। সেজন্য আপনি যে যে যেখানেই জব করতেছেন, আপনাকে এই উপকরণ কর রেয়ারটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু টাকা, এটা হ্যাঁ, এটা আপনি এটা ক্ষতি করার জন্য কিন্তু আপনাকে নেওয়া হয়নি। আপনাকে ভ্যাট ডিপার্টমেন্টে জব করা মানে আপনাকে কোম্পানিকে এই কাজগুলো থেকে আপনাকে সেভ করতে হবে। 2 নাম্বারই করে অনেক অনেক কোটি টাকা আপনি সেভ করতে পারবেন।
যেমন ধরেন আমার একটা উদাহরণ দিই, আমার নিজের একটা উদাহরণ দিই। ধরেন যে গত গত কর মেয়াদে আমি একটা বিলেমেন্টি একটা খুঁজে পাচ্ছিলাম না, ওই যে অনলাইনে যে account বন্ধ করে দিচ্ছে, ম্যানুয়াল খুঁজে একটা বিলেমেন্টিতে আমার ভ্যাট আছে। তো এতগুলো টাকা একটা ইয়ে করতে পারছে, কিন্তু ছোট কোম্পানি হলে কি অবস্থা হতো, তার আমার 2.5 কোটি 3 কোটি টাকা ভ্যাট আসছে, প্রদেয় আসছে। তো সেখানে ধরেন যে বিলেমিটি যদি একটা হতো, তো তখন আমার কি অবস্থা, ব্যালেন্স যদি না থাকতো, তাই না? তো এই যে জিনিসগুলো মানে কত বড় একটা মানে আহ, কি বলে এটা, একটা অ্যাসেট। তো এইটা ধরেন যে আমি সেদিন পাইলাম না, গত মাসেও পাইনি। তো এটা নিয়ে আমি এনবিআর এ কমপ্লেন করছি, এনবিআর এ ওরা লিখিত দিচ্ছে, ওরা ইমপ্লিমেন্টের নাম্বার নিচ্ছে, সবকিছু নিয়ে একটা কাজ করতেছে। হ্যাঁ, অনেকে এই মনে হয় এটা নিয়ে খুবই বিভ্রান্ত। তো সবাই অনেকে চিঠি দিছে, অনেকেই মোবাইল আপনার এই মোবাইল করে ইয়া করছে, এন্ট্রি করছে। তা আমিও করছি। তো এটা আশা করা যায়, ওরা বলছে যে এটা আপনারা খুব তাড়াতাড়ি এটা পাবেন, আমাদের কাজ করতেছে। হ্যাঁ, তো আমরা দেখি যদি এটা এরকম সমস্যা হয়, কারো 6 পর মেয়াদ পার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, কোনো বিলিমিটে আপনি পান নাই, যদি 6 পর মেয়াদ পার হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই ইনক্রিজিং ইনক্রিজিং দেখায়ে আপনাকে কিন্তু ওইটা নিতে হবে পেমেন্টটা। হ্যাঁ, এটা মাথায় যেন থাকে। আর রিবেট নেওয়ার ক্ষেত্রে আপনি যে মাসে 6.1 খাতায় এন্ট্রি করবেন, সেই মাসেই কিন্তু রিবেটটা নিতে হয়, সেই মাসে অনলাইনে রিটার্নে দেখাইতে হয়। তো এখন ধরেন যে এই এই যে সমস্যাটা আমাদের হয়েছে, এটা অনেকের সমস্যা, শুধু আমাদের না, এটা অনেকের সমস্যা, অনেকেই অ্যাপ্লিকেশন করছে, সবকিছু করছে। এখন দেখা যাক, যদি 6 পেয়ার মধ্যে হয় তাহলে সমস্যা নেই, আর যদি না হয় তাহলে আমরা ডিক্রিজিং করে ওটা আমরা রিবেট লিখে ওটা আমরা কারণটা লিখে দিয়ে আমরা নিয়ে নিব। এই হলো একটা কাহিনী। তো সেই ক্ষেত্রে আমাদের ধারা 46টা বিশাল বড় একটা ইয়া, যে যারা জানবে, একদম খুঁটিনাটি জানতে হবে, হ্যাঁ, একদম ঠোঁটের উপর রাখতে হবে, তাহলে আপনি ধরেন যে শিখতে পারবেন ভালো মতো, ভ্যাটের অর্ধেক শিখে ফেলেন যদি এটা আপনার দায়িত্ব থাকে। ঠিক আছে? তো একটা প্রশ্ন আসে যে আপনার রিবেট নেওয়ার সত্ত্বে কোন ধারা, হ্যাঁ, এ ধরনের কিন্তু ভাইভাতে প্রশ্ন করে। ঠিক আছে, এটা আমাদের এমসিকিউ আসতে পারে পরীক্ষাতে। তো ধারা 46 এটা মুখস্থ থাকবে একদম, ধারা 46। ঠিক আছে, ধারা 46-এ উপকরণ কর রেয়াত নেওয়ার, এটা হলো নেগেটিভ লিস্ট বলা হয়, এটাকে বলা হচ্ছে নেগেটিভ লিস্ট, যে এইগুলো করলে আপনি রিয়াত পাবেন না, কোন কোন ক্ষেত্রে রিয়াত পাওয়া যাবে না সেটা লেখা আছে। এগুলার বাইরে, এগুলার বাইরে যদি কোনো শর্ত থাকে, তাহলে আপনি নিতে পারবেন। এই শর্তগুলোর বাইরে যা কিছু আছে সবকিছু আপনি রিবেট নিতে পারবেন, কিন্তু এই শর্তগুলোর ভিতরে যদি আপনি পড়ে যান, সেক্ষেত্রে আপনি রিবেটটা নিতে পারবেন না। তো এখানে দুইটা কথা আছে, যে উপকরণ করে আর ধারা 46(1)। হ্যাঁ, এই আইনের ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে বা কোনো নিবন্ধিত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায়, এই যে অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়া, ঠিক আছে, অর্থনৈতিক কার্যক্রম, এখন ভ্যাটের যে সংজ্ঞাগুলো দেয়নি, হ্যাঁ, এটা কিন্তু মানে বোঝার জন্য কিন্তু দেওয়া হয়েছে। এই যে এখানে যে অর্থনৈতিক কার্যক্রম যে কথাটা লিখছে, এটা যদি আপনি ওইখানে সংজ্ঞাটা যদি আপনি না পড়েন, না বোঝেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে অর্থনৈতিক কার্যক্রমটা কি। এই জন্যই সংজ্ঞাগুলো আগে দেওয়া আছে। তো এখানে অর্থনৈতিক কার্যক্রম মানে ধারাবাহিক ভাবে পরিচালিত একটা কার্যক্রম, হ্যাঁ, সরবরাহ যেটাকে বলা হয় ধারাবাহিক ভাবে, যে অর্থনৈতিক কার্যক্রমে করযোগ্য সরবরাহ, মানে আপনার সরবরাহটা হবে করযোগ্য। আপনি করযোগ্য সরবরাহ না হলে তার রিবেট নেওয়ার কোনো ইয়ে নেই। আপনি কি এক্সামটেড হলে কি নিতে পারবেন? এক্সামটেড যদি আপনি সরবরাহ করেন, সেক্ষেত্রে কি রিবেট নিতে পারবেন? না স্যার, একজন বলেন। কিন্তু নিতে পারবেন না, এই জন্য বলা আছে যে করযোগ্য সরবরাহ। ঠিক আছে, এই জন্য অর্থনৈতিক কার্যক্রমটা মানে এটা হবে নিয়মিত ভাবে এবং মানে ধারাবাহিক ভাবে চলতে থাকবে। এটাই করযোগ্য সরবরাহ যদি হয়, তাহলে আপনি উৎপাদ করের বিপরীতে, উৎপাদ কর বলতে প্রদেয় কর, প্রদেয় করের বিপরীতে নিম্নলিখিত পরিশোধিত উপকরণ কর রেয়াত, পরিশোধিত উপকরণ কর এইটা কে বোঝেন, যে পরিশোধিত উপকরণ কর, পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করতে পারবেন, এটাকে বলা হয়, এটাকে অনেকে বিভ্রান্তি করতেছে এই জিনিসটা, হ্যাঁ, যে আপনার পরিশোধিত উপকরণ করটা কি, যে এটাকে অনেকে মানে ভ্যাট অফিসারও এটা মনে করে যে আপনি আহ, এই একটা চালান নিয়ে মাল কিনছেন, কেনার পরে আপনাকে বলতেছে যে আপনি এটা পেড না করা পর্যন্ত, আপনি
পেইড না করা পর্যন্ত আপনি উপকরণ আপনি রিয়াক্টটা নিতে পারবেন না। এটা এই কথাটা মানে এরকম করে বোঝাচ্ছে, ঠিক আছে? অনেক ভ্যাট অফিসার এরকম করে বলে, কিন্তু আসলে এই ভাষাটা কিন্তু এই শব্দটা কিন্তু এইরকম না। এই এই শব্দটাকে বলা হচ্ছে পরিশোধিত উপকরণ কর, মানে যে আপনার কাছে প্রোডাক্টটা দিবে, যে পণ্য দিবে, হ্যাঁ, সেই এটা পরিশোধ করবে। কারণ পরিশোধ কেমনে করে, যখন সে আপনাকে 6.3 দিয়ে যখন আপনাকে প্রোডাক্টটা দিবে, তখন কিন্তু আপনার ওরা কিন্তু রিটার্নে কিন্তু দেখায় দেয়, সেই মাসে কিন্তু দেখায় দেয়। আপনি কখন পেইড করবেন এর কোনো নির্ধারিত সময় আছে? কোনো আমাদের আইনে কোনো সময় আছে যে আপনাকে 1 মাসের মধ্যে পেইড করতে হবে, 2 মাসের মধ্যে পেইড করতে হবে, এরকম কোনো